বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা টেক্সটাইলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লিচিং। এখন ব্লিচিং সম্পর্কে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে এর ডেফিনিশন, অর্থাৎ ব্লিচিং কাকে বলে, অবজেক্টস অফ ব্লিচিং অর্থাৎ আমরা কী জন্য ব্লিচিং করে থাকি, টাইপস অফ ব্লিচিং এজেন্টস অর্থাৎ কী কী ধরনের ব্লিচিং এজেন্ট সাধারণত আমরা দেখে থাকি, এরপরে কি ফ্যাক্টরস অফ ব্লিচিং প্রসেস অর্থাৎ আমরা যে ব্লিচিং প্রসেসটা করব এখানে কি কি জিনিস ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, মোস্ট কমন ব্লিচিং এজেন্টস ফর ব্লিচিং, এই ব্লিচিং অপারেশনটার জন্য সব থেকে বেশি কমন কোন কোন কেমিক্যাল আছে এগুলা সম্পর্কে জানব। কমন হাইপোক্লোরাইড ব্লিচিং এজেন্টস ইন টেক্সটাইল অ্যান্ড প্রিপারেশন অর্থাৎ এই যে আমরা ব্লিচিংয়ের যে ধরন দেখব অথবা এই ব্লিচিংয়ের জন্য আমরা যে মেথডগুলো দেখি যে কী কী ধরনের ব্লিচিং প্রসেস আছে তার মধ্যেই একটা হচ্ছে হাইপোক্লোরাইড। ওই হাইপোক্লোরাইডটার একটু আমরা ডিটেলস আজকে জানার চেষ্টা করব। এরপর কি রেসিপি অ্যান্ড প্রসিডিউর অর্থাৎ এই হাইপোক্লোরাইড ব্লিচিং যেটা আছে এটার রেসিপিটা কেমন হবে, এটার প্রসিডিউরটা কেমন হবে। তারপর মেকানিজম অফ হাইপোক্লোরাইড ব্লিচিং অর্থাৎ আমরা যে হাইপোক্লোরাইড ব্লিচিং নিয়ে আজকে মেনলি আমরা হাইপোক্লোরাইড ব্লিচিংটাই শেখার চেষ্টা করব, এটার মেকানিজমটা কি এটা শিখব। এবং শেষে কি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ হাইপোক্লোরাইড ব্লিচিং অর্থাৎ হাইপোক্লোরাইড ব্লিচিংয়ের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, সুবিধা অসুবিধাগুলো কী কী আছে। অর্থাৎ ব্লিচিংয়ের মধ্যে আমরা আজকে একটা পার্ট কভার করব, সেটা হচ্ছে হাইপোক্লোরাইড ব্লিচিং। তো আমরা শুরু করি। প্রথমেই আসি ডেফিনেশনে অর্থাৎ ব্লিচিং কাকে বলে। সহজ বিষয়, এ প্রসেস বাই হুইচ ন্যাচারাল কালার ইজ রিমুভড টু প্রডিউস হোয়াইট ফেব্রিক ইজ কল্ড ব্লিচিং অর্থাৎ আমাদের যে ফেব্রিক আছে, কটন ফেব্রিক আছে, সেই কটন ফেব্রিকের একটা ন্যাচারাল কালার আছে, ওটা হচ্ছে একটু ইয়েলোইশ ক্যাটাগরির কালার। এই কটনের যে নিজস্ব কালার আছে এই কালারটা দূর করার যে প্রসেস সেটাকেই আমরা বলতেছি ব্লিচিং। এ প্রসেস বাই হুইচ ন্যাচারাল কালার ইজ রিমুভড টু প্রডিউস হোয়াইট ফেব্রিক, ন্যাচারাল কালারটা ইয়েলোইশ টোনটা যখন আমরা ফেব্রিক থেকে রিমুভ করতে পারবো তখন ফেব্রিকটা উজ্জ্বল সাদা দেখা যাবে। এটাই হচ্ছে ব্লিচিংয়ের ডেফিনিশন। এরপরে কি অবজেক্টস অফ ব্লিচিং অর্থাৎ ব্লিচিং আমরা কী জন্য করে থাকব। তো খুবই সহজ বিষয়, আমরা সংজ্ঞা থেকেই জানলাম যে আমাদের মেইন কাজটা কি ইয়েলোইশ ভাবটা দূর করা অর্থাৎ ন্যাচারাল কালারটা যে আছে কটনের এটা দূর করা। কি অবজেক্টস কি টু ডিস্ট্রয় দ্য ন্যাচারাল কালার, সংজ্ঞা থেকেই আমরা জানছি। এরপরে কি টু প্রডিউস বেসিক হোয়াইট ফেব্রিক, এটাও আমরা সংজ্ঞা থেকেই জানছি যে ন্যাচারাল কালারটা দূর করব এবং হোয়াইট ফেব্রিক আমরা তৈরি করব। এরপরে কি ইনক্রিজ অ্যাবজর্বেন্সি অর্থাৎ ফেব্রিকের মধ্যে ওর অ্যাবজর্বেন্সি যে ক্ষমতা আছে, শোষণ ক্ষমতা, এটা আমাকে বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে আমাদের অন্যতম অবজেক্ট। আর কি টু এনশিওর বেটার অ্যান্ড ইভেন ডাইং অপারেশন অ্যান্ড রেজাল্ট অর্থাৎ যখন আমার ফেব্রিকের অ্যাবজর্বেন্সি বৃদ্ধি পাবে তার ডাই টেক আপ ক্ষমতা, রং যে আছে আমরা যে ডাইং করব সেই রংটাকে শোষণ করার ক্ষমতাও তার বৃদ্ধি পাবে, এটাও একটা অবজেক্ট। এরপরে কি মেকিং দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল সুইটেবল ফর এনি নেক্সট প্রসেসিং অর্থাৎ এই ডাইংয়ের পরে আরও যেগুলো প্রসেস আছে অর্থাৎ আমাদের যে ওয়েট প্রসেস বলে যেখানে পানির ব্যবহার হবে মেইনলি, ওই কাজগুলো সহজ করা, এইটাই হচ্ছে আমাদের ব্লিচিংয়ের অবজেক্ট। অর্থাৎ আমি ন্যাচারাল কালার দূর করব, ফেব্রিক হোয়াইট করব, অ্যাবজর্বেন্সি বৃদ্ধি করব, অ্যাবজর্বেন্সি বৃদ্ধির মাধ্যমে আমার ডাই টেক আপ ভালো হবে, ডাইং ভালো হবে এবং ফার্দার যে ওয়েট প্রসেসিংগুলো আছে সেগুলোও ভালো হবে। এটাই হচ্ছে আমার ব্লিচিংয়ের অবজেক্টস। এরপরে কি টাইপস অফ ব্লিচিং এজেন্টস অর্থাৎ
কয় ধরনের আমরা ব্লিচিং এজেন্ট দেখা পাই? তো আমরা সাধারণত দুই ধরনের ব্লিচিং এজেন্ট দেখা পাই। একটা কি অক্সিডাইজিং এজেন্ট আর আরেকটা কি রিডিউসিং এজেন্ট। অর্থাৎ আমার যে ফেব্রিক হোয়াইটেনিং করার পদ্ধতি ব্লিচিং, এটা দুইভাবে হয়, হয় অক্সিডেশনের মাধ্যমে অথবা রিডাকশনের মাধ্যমে হবে। এই অক্সিডাইজিং এজেন্ট দিয়ে হবে অথবা রিডিউসিং এজেন্ট দিয়ে হবে। তো প্রথমে আমরা অক্সিডাইজিং এজেন্ট নিয়ে আজকে আলোচনা করি। অক্সিডাইজিং ব্লিচিং এজেন্টস কী কী বলতে মানে এটা কিভাবে কাজ করতেছে। মেইনলি আমাদের যে অক্সিডাইজিং এজেন্ট আছে ব্লিচিং এজেন্ট, এগুলা হচ্ছে মেইনলি ক্লোরাইড, হাইপোক্লোরাইড অর পারঅক্সি কম্পাউন্ড। অর্থাৎ আমাদের যে ক্লোরাইড আছে এই ক্লোরাইডটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, অথবা হাইপোক্লোরাইড অথবা পারঅক্সি কম্পাউন্ড যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। কিভাবে করে? দিস কম্পাউন্ডস ডিস্ট্রয় দ্য ডাবল বন্ড ইন ক্রোমোফোরস বাই অক্সিডেশন রিঅ্যাকশন। অক্সিডেশন রিঅ্যাকশনের মাধ্যমে করে দেখেই তো এর নাম অক্সিডাইজিং এজেন্ট হয়েছে। এবং এরা করে কিভাবে? আমরা জানি যে ফেব্রিকের মধ্যে বা যে কোনো জায়গায় কালার আসে মেইনলি ক্রোমোফোরের জন্য, যেখানে ডাবল বন্ড থাকে। এই ডাবল বন্ডটা যদি কোনোভাবে ভেঙে ফেলা যায় তাহলে আমার কি হবে? ক্রোমোফোর যে কম্পাউন্ডটা আছে সেটা ভেঙে যাচ্ছে। এইটাই হচ্ছে মেইন কাজ, যে অক্সিডেশনের মাধ্যমে আমরা ওই ক্রোমোফোরের ডাবল বন্ডটা ভেঙে ফেলব। এইভাবেই ব্লিচিংটা ঘটে। এখন কিছু অক্সিডাইজিং এজেন্ট একটু দেখে নিই কী কী থাকতে পারে। যেমন ওজোন হইতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইড হইতে পারে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হইতে পারে, অথবা সোডিয়াম হাইপোক্লোরাইডও হইতে পারে, সোডিয়াম ক্লোরাইড যেটা আছে সেটাও হতে পারে, ব্লিচিং পাউডার যেটাকে আমরা বলি সেটাও হতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট। এগুলো হচ্ছে এক্সাম্পল অক্সিডাইজিং এজেন্টের। এরপরে কি আছে? রিডিউসিং এজেন্ট। অর্থাৎ আমাদের বিজারণের মাধ্যমে যেটা হয়, যে যারা রিডাকশনের মাধ্যমে রিডিউসিং এজেন্ট, এগুলো কিভাবে কাজ করতেছে? মেইনলি সালফাইড, হাইড্রোসালফাইড আর সালফার ডাইঅক্সাইড, এই ক্যাটাগরির যে আমাদের কম্পাউন্ডগুলো আছে এগুলো রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে। এগুলো কিভাবে কাজ করে? দ্য কম্পাউন্ডস ডিস্ট্রয় দ্য ক্রোমোফোর। এরাও ক্রোমোফোরকে অ্যাটাক করবে স্বাভাবিক। ক্রোমোফোর বাই অ্যাটাকিং দ্য ক্রোমোফোরিক কার্বনাইল গ্রুপ বাই রিডাকশন রিয়াকশন অর ব্রেক দ্য ডাবল বন্ড বাই প্রোভাইডিং হাইড্রোজেন। অর্থাৎ আমার ক্রোমোফোর যে গ্রুপ আছে, ক্রোমোফোর কম্পাউন্ড, এখানে যদি ডাবল বন্ড থাকে সে ডাবল বন্ডটাকে সে ভেঙে ফেলবে, অথবা আমার যে কার্বনাইল গ্রুপ আছে সেই কার্বনাইল গ্রুপকেও অ্যাটাক করবে। অ্যাটাকের মাধ্যমে এই যে আমাদের ক্রোমোফোরের স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা চেঞ্জ করে দিবে, যার কারণে আমার যে কালার ছিল ন্যাচারাল কালার এটা দূর হবে। তার মানে অক্সিডাইজিংয়ের মাধ্যমেও করে আর রিডিউসিংয়ের মাধ্যমেও করতে। অর্থাৎ অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট এই দুইটাই হচ্ছে আমার ডাবল বন্ডকে অ্যাটাক করে অথবা কার্বনাইল গ্রুপকে অ্যাটাক করে। এইভাবে ন্যাচারাল কালার যেটা আছে সেটা দূর করে। এখন আমরা দেখব কি ফ্যাক্টরস অফ ব্লিচিং প্রসেস। অর্থাৎ ব্লিচিং প্রসেসের মধ্যে ফ্যাক্টর কি কি হয়ে দাঁড়ায়। এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর আছে, যেমন জেনেরিক টাইপস অফ ফাইবার। অর্থাৎ আমরা যে ফাইবারটা, যে ফেব্রিকটা আমরা ব্লিচ করব সেটা আসলে কিসের, সেটা কি সেলুলোজিক ফেব্রিক অর্থাৎ সেলুলোজ ফাইবার দিয়ে তৈরি, নাকি উল, নাকি সিনথেটিক, এইটার উপরে ডিপেন্ড করবে আমাদের ব্লিচিং এজেন্ট কেমন হবে, ব্লিচিং প্রসিডিউরটা কেমন হবে। ফিজিক্যাল ফর্ম অফ ফাইবার,
অর্থাৎ ওই ফাইবারটাকে আমরা কিসে পরিণত করছি, সেটা কি ইয়ার্ন স্টেজে আছে, নাকি সেটা নিট হয়ে গেছে, নাকি সেটা ওভেন কাপড়। তারপর কি টোটাল কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ আমি আসলে কত টাকার মধ্যে, কত খরচের মধ্যে, কত কস্টিংয়ের মধ্যে এই ব্লিচিং প্রসিডিউরটা শেষ করতে চাচ্ছি, সেটার উপরে নির্ভর করবে যে আমি কোন প্রসেসটা অ্যাপ্লাই করব। তারপর কি টাইপস অফ প্রোডাকশন প্রসেস, অর্থাৎ আমি যে ব্লিচিং করব এটা কি আমার কন্টিনিউয়াস ওয়েতে ভর্তি হতে হবে, অর্থাৎ ব্লিচিং করলাম এরপরে নেক্সট প্রসেসে চলে গেল, সাথে সাথেই এরপরে নেক্সট প্রসেসে চলে গেল, এরকম কন্টিনিউয়াস হবে, নাকি ব্যাচ ওয়াইজ হবে, যে আমি কিছু ব্লিচিং করে রাখলাম, এরপরের স্টেপটার আগে আমি কিছুক্ষণ ফেব্রিকটা স্টোর করে রাখবো, তার উপরে নির্ভর করবে। তারপরে কি ডিগ্রি অফ হোয়াইটনেস নিডেড, অর্থাৎ ফেব্রিককে আমি কতটুকু ব্লিচ করব, কতটুকু সাদা করব, এর উপরেও নির্ভর করবে যে আমার ব্লিচিং প্রসেসটা কেমন হবে, অর্থাৎ ফাইবার কেমন এবং ফাইবারটা কোন স্টেজে আছে, ফাইবার দিয়ে আমরা কি তৈরি করছি, এরপরে কি আমরা টোটাল ইনভেস্ট কত করতেছি, এরপরে কি ইনভেস্ট যে করলাম এটা ডিপেন্ড করবে যে আমার প্রোডাকশন প্রসেসটা কেমন হবে, এটা কি কন্টিনিউয়াস হবে নাকি ব্যাচ ওয়াইজ হবে, ডিসকন্টিনিউয়াস হবে, এরপরে কি আমার এন্ড রেজাল্টটা কেমন, কতটুকু হোয়াইট দরকার, এগুলো হচ্ছে ব্লিচিংয়ের ফ্যাক্টর। এরপরে কি মোস্ট কমন ব্লিচিং এজেন্টস ফর ব্লিচিং, অর্থাৎ আমরা এই যে ব্লিচিং করব মোস্ট কমন, খুব সাধারণভাবে আমরা কি দেখি, মোস্ট কমন ব্লিচিং এজেন্টস ফর ব্লিচিং হচ্ছে হাইপোক্লোরাইড ব্লিচিং এজেন্টস, অর্থাৎ যেগুলো কম্পাউন্ড হাইপোক্লোরাইডের সেগুলো ব্লিচিং এজেন্ট হিসেবে আমরা ইউজ করি, যেটা হচ্ছে অক্সিডেশনের মাধ্যমে হয় স্বাভাবিক। এরপরে কি হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং এজেন্টস, মেইনলি আমরা অক্সিডেশনের মাধ্যমেই ব্লিচিংটা করে থাকি, এটা হচ্ছে মনে রাখতে হবে। রিডিউসিং খুবই কম হয় এবং হয় না বললেই চলে। তো অক্সিডাইজিংয়ের মধ্যে আমার আছে দুইটা, একটা হচ্ছে হাইপোক্লোরাইড আর একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এই দুইটা সব থেকে বেশি ইউজ হয়। এখন এই যে আমরা হাইপোক্লোরাইড ব্লিচিং দেখলাম, এই হাইপোক্লোরাইড ব্লিচিংয়ের মধ্যে টাইপস অফ কমন হাইপোক্লোরাইড ব্লিচিং এজেন্টস ইন টেক্সটাইল এবং তার প্রিপারেশন, এটা সম্পর্কে একটু জানবো। অর্থাৎ এই যে হাইপোক্লোরাইডের মাধ্যমে যে আমরা ব্লিচিং করতেছি, অর্থাৎ আজকের টপিক হচ্ছে হাইপোক্লোরাইড ব্লিচিং, এর মধ্যে মোস্ট কমন কোনগুলা? মোস্ট কমন হচ্ছে একটা হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আর আরেকটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। তো ক্যালসিয়াম হাইপোক্লোরাইডটা একটু দেখি। চিপ অ্যান্ড প্রিপেয়ার্ড ফ্রম ব্লিচিং পাউডার, অর্থাৎ ক্যালসিয়াম হাইপোক্লোরাইড যেটা আছে এটা অনেক সস্তা এবং ব্লিচিং পাউডার থেকে আমরা এটা তৈরি করি। ইজি প্রসেসিং বাট আনস্টেবল, অর্থাৎ আমাদের যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আছে এটা আমাদেরকে তৈরি করে নিতে হবে বারবার, কারণ এটা স্টেবল না। ফেব্রিক বিকাম রাশ, অর্থাৎ আমাদের ফেব্রিকটা আছে এটার যে স্মুথনেস আছে এটা কি হয় একটু রাশের দিকে হয়ে যায়, অর্থাৎ একটু খড়খড়া হয়ে যাবে। কি জন্য? ক্যালসিয়ামের যে হাইপোক্লোরাইড আছে এটা যখন পানি এবং কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে আসবে, পানি তো আমাদের সাধারণত ময়েশ্চার সব জায়গাতেই থাকে, আর কার্বন ডাই অক্সাইডও আমাদের সব জায়গায়, বাতাসের সব জায়গায় থাকে। যখন ক্যালসিয়াম হাইপোক্লোরাইডটা এই ময়েশ্চার কন্টেন্ট এবং আমাদের কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে আসে, তখন কি হয়, ক্যালসিয়ামটা এই যে কার্বন ডাই অক্সাইড আছে এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে ফেলে। এটা কি গেটস অ্যাটাচড উইথ ফেব্রিক, এই উপাদানটা কি হয়, এটা একটা দ্রবীভূত হয় না, এই জিনিসটা অদ্রবণীয় একটা জিনিস যেটা ফেব্রিকের সারফেসের মধ্যে লেগে যায়, যার কারণে আমাদের ফেব্রিকটা কি হয় একটু খড়খড়া বা শক্ত ভাব চলে আসে। এখন আমরা দেখব যে এই যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড এটা আমরা কিভাবে তৈরি করি। আমাদের যে ব্লিচিং পাউডার আছে, অর্থাৎ ক্যালসিয়াম
হাইপোক্লোরাইট এবং ক্লোরাইড এই দুইটার সাথেই যুক্ত অবস্থায় আছে ক্যালসিয়াম, এর যোজনের 2, এই হাইপোক্লোরাইটের 1, ক্লোরাইটের 1, ক্যালসিয়াম এই দুইটা উপাদানের সাথে যখন যুক্ত আছে ওই সময় আমরা কি অ্যাড করতেছি, পানি। যখন পানিতে গুলাবো তখন কি হবে, এই যে ক্লোরাইডগুলো আছে এটা ভেঙে যাবে, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে আলাদা হয়ে যাবে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের সাথে আলাদা হয়ে যাবে এবং পানি আলাদা হয়ে যাচ্ছে। আবার এই ক্যালসিয়ামটা এর সাথে বিক্রিয়া করে আলাদা হয়ে যাবে, আবার এই ক্যালসিয়ামটা এর সাথেও বিক্রিয়া করে আলাদা হয়ে যাবে। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড এই জিনিসটা তৈরি হবে। আমাদের এইটাই হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, যেটা মেইনলি ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করবে, অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করবে। এরপরে কি, সোডিয়াম হাইপোক্লোরাইড। সোডিয়াম হাইপোক্লোরাইড সম্পর্কে একটু দেখি। এইটা হচ্ছে অ্যাভেলেবল বাট আনইনস্টেবল অ্যান্ড সলিউবল, অর্থাৎ সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা আছে এইটাও কিন্তু আনইনস্টেবল। অ্যাভেলেবল বলতে আমরা এটা প্রিপারেশনটা খুব সহজেই করতে পারি, বাট এটাও আনইনস্টেবল ফর্মে থাকে, বারবার তৈরি করে নিতে হয় এবং এটা সলিউবল। প্রিপারেশন, এটা কিভাবে প্রিপেয়ার করা হয়, এটা প্রিপারেশনের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ক্লোরিন গ্যাসের মাধ্যমে। ক্লোরিন গ্যাস ইজ পাসড ইনটু এ কোল্ড সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ আমাদের যে ক্ষার আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর একটা সলিউশন নিব, এই সলিউশনের উপর দিয়ে, এই সলিউশনের মধ্যে দিয়ে আর কি আমাদেরকে ক্লোরিন গ্যাস পাস করতে হবে। তখন কি হবে, তখন এই যে সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি হবে, অর্থাৎ সোডিয়াম এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, আবার সোডিয়ামের যে এই অক্সিজেন সহ বিক্রিয়া করবে, তখন কি হবে, সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি হবে, NaOCl। এরপরে কি, পানি আলাদা হয়ে যাবে। এইভাবে আমরা সোডিয়াম হাইপোক্লোরাইডটা তৈরি করতে পারি। আরেকটা কি, অ্যাডিং সোডিয়াম কার্বনেট অর সালফেট or hydroxide to an aqueous solution of bleaching powder, অর্থাৎ ব্লিচিং পাউডারের অ্যাকুয়াস সলিউশন, ব্লিচিং পাউডারটা আমরা পানিতে গুলাই নিব, গুলাই নিয়ে ওর মধ্যে আমরা সোডিয়াম কার্বনেট যেটা আছে সেটা দিতে পারি, অর সোডিয়াম সালফেট দিতে পারি, অথবা কি দিতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই তিনটা উপাদান যখনই আমরা ব্লিচিং পাউডার যে আছে সেটা পানিতে দ্রবীভূত ব্লিচিং পাউডার এখানে যখন দিব তখনই আমাদের সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি হয়ে যাবে। কিভাবে, সোডিয়ামটা কি হবে, সোডিয়াম ক্লোরাইড যেটা আছে সোডিয়ামটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই সোডিয়ামটা এই যে হাইপোক্লোরাইড আছে এই হাইপোক্লোরাইডের সাথেও বিক্রিয়া করবে, অর্থাৎ এইটার সাথেও বিক্রিয়া করবে, এটার সাথেও বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে যাবে যেটা আমাদের দরকার নেই, আর কি সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি হবে যেটা হচ্ছে মেইনলি আমাদের অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে এবং ডাবল বন্ডকে অ্যাটাক করবে, করে আমাদের যে ক্রোমোফোর আছে ওই ক্রোমোফোরের যে স্ট্রাকচার আছে সেটাকে ভেঙে দিবে, চেঞ্জ করে দিবে, দেওয়ার মাধ্যমে আমাদের ফেব্রিকের যে ন্যাচারাল কালার আছে এই কালারটাকে দূর করবে। সেম জিনিসটাও এখানে, সোডিয়াম ক্লোরাইড আলাদা হবে, সোডিয়াম হাইপোক্লোরাইড আলাদা হয়ে যাবে এবং ক্যালসিয়াম সালফেট তৈরি হবে, এই ক্যালসিয়ামটা এই সালফেটের সাথে অ্যাটাক করবে। এইখানেও সেম, সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম এইটার সাথে চলে যাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এইভাবেই আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি করি। এখন কি আমরা দেখব, রেসিপি অ্যান্ড প্রসিডিউর, অর্থাৎ আমরা ডেফিনিশন দেখলাম, অবজেক্টস অফ ব্লিচিং দেখলাম, টাইপস অফ ব্লিচিং এজেন্টস, কী কী ধরনের ব্লিচিং এজেন্টস আছে এগুলো দেখলাম, ফ্যাক্টর কী কী ফ্যাক্টর ব্লিচিং প্রসেসে ইফেক্ট ফেলতেছে সেগুলো দেখলাম, মোস্ট কমন ব্লিচিং এজেন্টস ফর ব্লিচিং দেখলাম,
কমন হাইপোক্লোরাইড ব্লিচিং ইন টেক্সটাইল, এইটাও আমরা জানলাম। 1 মিনিট ফ্যানটা অফ করে দিয়েছি। আচ্ছা, তারপরে কি মোস্ট কমন ব্লিচিং এজেন্টস যেগুলো আছে সেগুলো দেখলাম। কমন হাইপোক্লোরাইড অর্থাৎ সোডিয়াম হাইপোক্লোরাইড আর আমাদের যে ছিল ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এইটার আমরা প্রিপারেশনটা একটু জেনে নিলাম। এরপরে কি রেসিপি আর প্রসিডিউর, অর্থাৎ ব্লিচিংয়ের রেসিপি আমার কেমন হবে। হাইপোক্লোরাইড এজেন্ট অর্থাৎ আমরা সোডিয়াম হাইপোক্লোরাইডও নিতে পারি, ক্যালসিয়াম হাইপোক্লোরাইডও নিতে পারি। 2 থেকে 5 গ্রাম পার লিটার হিসেবে নিব। কস্টিক সোডা নিব 1 থেকে 3 গ্রাম পার লিটার। সোডা অ্যাশ 2 থেকে 3 গ্রাম পার লিটার। M/L রেশিও 1:10 হবে। টেম্পারেচার বিলো 40, অর্থাৎ ফ্যাক্টর হচ্ছে মেইন যে আমাদের অ্যাডভান্টেজ হাইপোক্লোরাইড ব্লিচিংয়ের, সেটা হচ্ছে রুম টেম্পারেচারে করা যায়। রুম টেম্পারেচার বলতে 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে হইতে হবে, এটা রুম টেম্পারেচারেও করা সম্ভব। অর্থাৎ আমাদের দেশের যে টেম্পারেচার আছে যেমন 30+, 32, 33, 34, 40 পর্যন্ত চলে যায় আর কি বর্তমানে, তো রুম টেম্পারেচারেই করা সম্ভব। পিএইচ আমাদের হইতে হবে 10.5 ± 0.5, অর্থাৎ 10 থেকে 11-র মধ্যে হইতে হবে। টাইম লাগে আমাদের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 60 থেকে 90 মিনিট। প্রসেস বা প্রসিডিউরটা কি? সলিউশন ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড ফেব্রিক ইজ লোডেড ইন মেশিন, অর্থাৎ আমরা যেই জায়গায় ব্লিচিং করব আমি প্রথমে সলিউশনটা তৈরি করব, ওই সলিউশনের মধ্যে ফেব্রিকটা দিয়ে দিব। প্রপার ডোজিং ইজ পারফর্মড ফর হ্যাভিং বেটার অ্যান্ড ইভেন ব্লিচিং রেজাল্ট, অর্থাৎ এই জিনিসটা আমরা এর আগেও জানছি হালকা করে যে ডোজিং বলতে কী বোঝায়। ডোজিং বলতে বোঝায় যে আমাদের যে কেমিক্যাল আছে, যে কোনো অপারেশন ঘটানোর জন্য যে কেমিক্যাল আছে, ওই কেমিক্যালটা শুরুতেই পুরাটা না দেয়া। পুরাটা শুরুতে দিলে শুরুতে যেই ফেব্রিকটা আছে, যে ফেব্রিকটা প্রথমে ঢুকে মেশিনে অথবা ওই লিকুইডের সংস্পর্শে আসে, সেটার রেজাল্টটা ভালো পাওয়া যায়। বাট আস্তে আস্তে কি হয়, গ্র্যাজুয়ালি রেজাল্টটা ফল করে, অর্থাৎ পেছন সাইডে যে ফেব্রিকটা পড়ছে সেই ফেব্রিকের প্রসেসটা অত ভালো হয় না। যার কারণে আমরা কি দিই, যে সলিউশনটা তৈরি করব সেই সলিউশনের অর্ধেক পরিমাণ আমরা দিব। দেওয়ার পরে বাকি অর্ধেক টাইম টু টাইম ডোজিংয়ের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পর পর একটু 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 করে কেমিক্যালটা দিতে থাকবো। তাহলে হবে কি, ফুল ফেব্রিক জুড়ে এবং পুরাটা টাইম জুড়ে আমার প্রসেসটা যেটা হবে এটা বেটার রেজাল্ট দিবে। প্রপার মেইনটেনেন্স অফ টাইম, টেম্পারেচার অ্যান্ড পিএইচ, এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে যেন সময়, আমাদের যে তাপমাত্রা আছে এবং আমাদের যে অ্যাসিড নাকি অ্যালকালি, এই কন্ডিশনটা আমাদেরকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। আমাদেরকে পিএইচটা খুব ইম্পর্টেন্টলি এটা হ্যান্ডেল করতে হবে। ফেব্রিক মুভমেন্ট ইজ রিকোয়ার্ড টু প্রিভেন্ট এনি ড্যামেজ, অর্থাৎ আমরা যেই মেশিনের মধ্যে যেই জায়গাটাতে এই সলিউশনটা দিছি এবং সেই ফেব্রিকটা ওইখানে ডুবাইছি, সেই ফেব্রিকটা যেন প্রপার মুভমেন্টের মধ্যে থাকে, সেই সলিউশনটা যেন প্রপার মুভমেন্টের মধ্যে থাকে। অর্থাৎ মুভমেন্টটা খুব জরুরি এখানে, না হলে কি হবে, ফেব্রিকটা ড্যামেজ হয়ে যাবে। ফাইনালি আনলোড, ওয়াশিং অ্যান্ড আফটার ট্রিটমেন্ট, অর্থাৎ এরপরে কি করব, আমরা ফেব্রিকটা আনলোড করব যেখান থেকে রাখছিলাম, যে সলিউশন থেকে, অর্থাৎ ব্লিচিং যে সলিউশনটা আমরা প্রিপেয়ার করছি এই রেসিপির মাধ্যমে, ওখান থেকে ফেব্রিক সরাবো, ফেব্রিক ওয়াশ করব এবং এর আফটার ট্রিটমেন্ট করতে হবে। এটাই হচ্ছে রেসিপি এবং প্রসেস। এরপর কি মেকানিজম অফ হাইপোক্লোরাইড ব্লিচিং, অর্থাৎ হাইপোক্লোরাইড ব্লিচিংটা আসলে হচ্ছে কীভাবে, এর মেকানিজমটা কি। এখন একটু দেখি, আমাদের যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আছে, ক্যালসিয়ামের হাইপোক্লোরাইড প্রথমে কি হয়,
ক্যালসিয়ামের যে হাইপোক্লোরাইড আছে এটা পানি এবং কার্বন ডাই অক্সাইড এটার সংস্পর্শে আসে কি তৈরি হয়? ক্যালসিয়ামটা স্বাভাবিকভাবেই যখন কার্বন ডাই অক্সাইডকে পাইছে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, ক্যালসিয়াম কার্বনেট যাচ্ছে, পানি ভেঙে আমাদের কি হয়? হাইড্রোজেন এইচ আর OH এই দুটাতে ভাঙে। এই হাইড্রোজেনটা আমার এই যে হাইপোক্লোরাইড আছে এই হাইপোক্লোরাইডকে অ্যাটাক করবে। হাইপোক্লোরাইডকে কি অ্যাটাক করে? হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে। এতটুকু জানলেই হবে যে আমাদের পানি ভেঙে যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের হাইপোক্লোরাইডকে অ্যাটাক করে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে। এই যে হাইপোক্লোরাস অ্যাসিড আছে এইটা তারপরে ভেঙে যাবে। হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে এই যে যেহেতু অ্যাসিড তার মানে কি H+ তৈরি হবে, খুবই স্বাভাবিক, এবং হাইপোক্লোরাস আয়ন তৈরি হবে। এইটা একটা, এই যে হাইপোক্লোরাস আয়ন তৈরি হলো এইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর, মেইন রিঅ্যাক্টিং এজেন্ট, এইটাই হচ্ছে রিঅ্যাকশন ঘটাবে। সেম সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা আছে সেটার ক্ষেত্রেও সোডিয়াম হাইপোক্লোরাইড যখনই পানির সংস্পর্শে আসবে তখন কী হবে? হাইড্রোজেন এখান থেকে আলাদা হবে, হাইড্রোজেন এই যে হাইপোক্লোরাইডকে অ্যাটাক করে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে। আর সোডিয়াম ওই যে পানির মধ্যে যে OH-টা ছিল এই সোডিয়ামটা এই যে OH আছে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। আর এই হাইড্রোজেনটা কি হবে? এই হাইপোক্লোরাইডের সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে। সেমভাবে এই হাইপোক্লোরাস অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে হাইপোক্লোরাস আয়ন তৈরি করবে। এই যে আয়নটা তৈরি করলো এইটাই মেনলি আমাদের অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে এবং আমাদের যে ক্রোমোফোর আছে বা ডাবল বন্ড আছে এটাকে অ্যাটাক করবে। এই যে অক্সিডেশন রিঅ্যাকশন অকার্স বিটুইন দ্য ক্রোমোফোর অ্যান্ড দ্য হাইপোক্লোরাস আয়ন, এই যে হাইপোক্লোরাস তৈরি হচ্ছে সেটার সাথে ক্রোমোফোরের বিক্রিয়া হবে। ডিলোকালাইজেশন অফ কনজুগেটেড ডাবল বন্ডস, অর্থাৎ আমার যে ডাবল বন্ড ছিল এটা আমরা অলরেডি 9-10 তারপর ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি পড়েই আসছি যে আমাদের যে ডাবল বন্ড আছে এর কারণে আমাদের কালার শো হয় ক্রোমোফোর। এইখানে কি হবে? ইলেকট্রন যে আছে এই ইলেকট্রনটার ডিলোকেশন হবে, অর্থাৎ এর লোকেশনটা চেঞ্জ হবে। ডিলোকালাইজেশন অফ কনজুগেটেড ডাবল বন্ডস মেক্স দ্য ফেব্রিক এবল টু রিফ্লেক্ট অল দ্য কালার্স অ্যান্ড উই সি হোয়াইট ফেব্রিক। অর্থাৎ ফেব্রিক ইয়েলোইশ কখন দেখা যায়, অথবা ফেব্রিকে আমরা রং কখন দেখি? ফিজিক্সের আমরা আগেই দেখছি যে সূর্য থেকে সব ধরনের আলো একটা বস্তুর উপরে পড়বে, বস্তুর উপরে পড়ার পরে আমাদের যে 7টা রং আছে এই 7টা রঙের মধ্যে সে কি করবে? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই 7টা রঙের মধ্যে সবগুলা রঙই শোষণ করে নেবে যে কোনো একটা ছাড়া। সাপোজ নীল রঙটা ছাড়া বাকি সব কিছুই সে শোষণ করে ফেলতেছে এবং এই নীল রঙটা যখন রিফ্লেক্ট করে তখন আমরা সেই বস্তুটাকে নীল দেখা পাই। অর্থাৎ একটা বস্তু আমরা লাল দেখা পাই কেন? কারণ শুধুমাত্র সূর্য থেকে আসা লাল যে আলোটা আছে এইটাই সে রিফ্লেক্ট করতেছে, বাকি সব যত আলো আছে সব কালারের আলো সে শোষণ করে ফেলতেছে। যখন আমাদের অক্সিডেশন রিঅ্যাকশন হবে ক্রোমোফোর গ্রুপটা নষ্ট হবে তখন এই সবগুলা আলোকেই রিফ্লেক্ট করার ক্ষমতা পাবে ফেব্রিকটা। এখন সবগুলা আলোর সংস্পর্শেই সবগুলা আলো মিলেই হোয়াইট ফেব্রিক যেটা আছে আমরা এই ফেব্রিকটাকে হোয়াইট দেখা পাবো। সব আলোর সংস্পর্শে হোয়াইট হয়, এটা তো আমরা ফিজিক্সে আগে থেকেই জানছি। আচ্ছা যাই হোক, একটু বেশি কথা বলে ফেললাম। এটা খুবই একটা ইজি একটা বিষয় যে আমাদের যে হাইপোক্লোরাস আয়ন আছে এটা অক্সিডেশন রিঅ্যাকশনের মাধ্যমে ক্রোমোফোরকে অ্যাটাক করবে, ক্রোমোফোরের ইলেকট্রনের ডিলোকালাইজেশন করবে, যার কারণে যেই বস্তুটা আমরা ব্লিচিং করলাম এটা সব কালারের আলোকে রিফ্লেক্ট করবে, যার কারণে আমরা ওই বস্তুটাকে সাদা দেখা পাবো।
সহজ বিষয় আছে, এত পেঁচানোর কিছু নেই, খামাখা বেশি কথা বলে পেঁচায় ফেললাম। এরপরে কি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ হাইপোক্লোরাইড ব্লিচিং, অর্থাৎ হাইপোক্লোরাইড ব্লিচিংয়ের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কী কী একটু দেখি। অ্যাডভান্টেজ কী কী? চিপেস্ট ব্লিচিং এজেন্ট, অর্থাৎ খুব কম দামে আমরা এই যে ব্লিচিং এজেন্টটা আছে এইটা আমরা খুব দামে কিনে আমরা প্রসেসটা করতে পারতেছি। সুইটেবল ফর ভেরি লার্জ ব্যাচ অফ ফেব্রিক, অর্থাৎ প্রচুর অনেক ফেব্রিক আছে, স্বাভাবিকভাবে আমরা চাবো সেখানে যেন কস্টিংটা কম হয়, ব্লিচিংয়ের কস্টিংটা, সেজন্য লার্জ ব্যাচের জন্য এটা সুইটেবল। সিম্পল মেথড অফ ব্লিচিং, অর্থাৎ এখানে আমাদের কমপ্লেক্সিটির কিছু নেই, মোটামুটি রুম টেম্পারেচারেই হচ্ছে, সেন্সিটিভ কোনো মেশিনারিজ অথবা খুব দক্ষ যে লোক লাগবে এরকমও না, সেজন্য সিম্পল মেথডের মধ্যে পড়ে। লোয়ার এনার্জি কনজাম্পশন ডিউ টু লো টেম্পারেচার, যেহেতু আমাদের টেম্পারেচার রেজ করতে হচ্ছে না, বিলো 40তেই প্রসেস করা সম্ভব, সেই ক্ষেত্রে আমাদের এনার্জি কনজাম্পশনও কম হচ্ছে, আমাদের ইলেকট্রিসিটি লাগতেছে না, আমাদের বয়লারের মাধ্যমে টেম্পারেচার লাগতেছে না, অর্থাৎ আমার এনার্জি কনজাম্পশনটা বেশ কম হবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কী? আনপ্লিজেন্ট ওডর, অর্থাৎ আমাদের যে ব্লিচিং প্রসেসটা আছে, যখন অক্সিডাইজিং ব্লিচিং হয় সেটা ক্যালসিয়ামের মাধ্যমে হোক অথবা সোডিয়ামের মাধ্যমে হোক, একটা দুর্গন্ধ চলে আসে আর কি। রিস্ক অফ ইয়েলোয়িং অ্যাট এ লেটার স্টেজ, অর্থাৎ সাময়িকভাবে এবং শুরুতে এটা হোয়াইট থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে সময় যেতে 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 আবার ইয়েলোইশ টোনটা যে আছে এটা চলে আসে ধীরে ধীরে। ক্যান নট বি স্টোরড বিকজ অফ আনস্টেবিলিটি অ্যান্ড করোসিভ নেচার, অর্থাৎ আমাদের যে হাইপোক্লোরাইডগুলো আছে এগুলো হচ্ছে করোসিভ এবং এগুলো স্টোর করা যায় না, এগুলো হচ্ছে বিক্রিয়া করে ফেলে, অর্থাৎ আনস্টেবল। এইটা হচ্ছে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ, যে স্টোর করে রাখবো না, আমাদেরকে বারবার তৈরি করে নিতে হবে। তারপর কি রিস্ক অফ হিউম্যান হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, স্বাভাবিকভাবে যেহেতু এটা করোসিভ এবং এটা অপারেটিং করার জন্য পিএইচটাও আমাদেরকে 10-এর উপরে রাখতে হয়, স্বাভাবিকভাবে এটা হিউম্যান হেলথের জন্য রিস্ক হয়ে যায়, একই সাথে এনভায়রনমেন্টের জন্য রিস্ক হয়ে যায়। ফর্মেশন অফ ক্লোরোফর্ম, অর্থাৎ ক্লোরোফর্ম তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে? হাইপোক্লোরাইড প্রডিউস ক্লোরোফর্ম ইফ লিগনিন ইজ প্রেজেন্ট, অর্থাৎ কোনোভাবে আমরা জানি যে সেলুলোজের মধ্যে লিগনিনও থাকে, এখন সেটা যদি দূর না হয় তাহলে কি হয়, ক্লোরোফর্ম একটু একটু করে ক্লোরোফর্ম তৈরি হওয়ার চান্স থাকে। ডেঞ্জার অফ কেমিক্যাল ড্যামেজ টু দ্য সেলুলোজ ইফ পিএইচ টেম্পারেচার ইজ নট মেনটেইনড, অর্থাৎ আমরা যদি পিএইচ আর টেম্পারেচার এই দুইটা ঠিকঠাকভাবে কন্ট্রোল না করি, সেলুলোজের ড্যামেজ হওয়ার যে প্রবণতা এটা অনেক বেশি থাকে। এইটাই হচ্ছে মেইনলি আজকের আমাদের ব্লিচিং প্রসেস। ব্লিচিংয়ের মধ্যে আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে হাইপোক্লোরাইড ব্লিচিং। এরপরে আমরা যেটা সবথেকে উপকারী ব্লিচিং, সবথেকে বেশি ইউজ হয়, আমরা সেটা সম্পর্কে জানবো। তো আজকের এই পর্যন্তই, ভুল ত্রুটি তো আছেই, এখন মাফ করে দিবেন আশা করি, এবং যদি কোনো কোশ্চেন কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সলভ করার। ধন্যবাদ।